নমস্কার, কিষাণ বাণীর আসরে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের সহায়তায়। আজ কিষাণ বাণীর প্রথম পর্যায়ে আমরা আলোচনা করব ফল চাষ নিয়ে। এ বিষয়ে আমাদের সঙ্গে কথা বলতে, তার অভিজ্ঞতা ভাগ করে নিতে আমাদের সঙ্গে রয়েছেন বীরভূম জেলার সাঁইথিয়া ব্লকের সাহাপুর গ্রামের প্রগতিশীল ফল চাষি অনিমেষ মণ্ডল। অনিমেষবাবু, আপনাকে আমাদের এই আসরে স্বাগত জানাই। নমস্কার। অনিমেষবাবু, এই ফল চাষটা শুরু হয়েছিল কতদিন আগে? আজ থেকে 10 বছর আগে শুধুমাত্র পরিবারের চাহিদার যোগান দেওয়ার জন্য এটা শুরু হয়েছিল। এই যে জমিটা আপনি ফল চাষ করছেন, তার পরিমাণ কতটা? 50 শতক। আমরা যদি বিঘের হিসেবে আসি, বিঘে 1.5 বিঘা। এই 1.5 বিঘে যে জমিটায় আপনি ফল চাষ শুরু করলেন 10 বছর আগে, হঠাৎ করে ফল চাষের কথা ভাবলেন কেন? দেখুন, আমাদের অনেক বড় পরিবার, সেখানে ফলের অনেক চাহিদা, মার্কেটে কিনতে গেলে প্রচুর দাম। আর যে জমিটা ফল চাষ করা হয়েছে সেটাতে অন্যান্য ফসল ঠিক মতন হয় না। যেমন ধরুন ধান, ছাগল, মুরগি, হাঁস এগুলোতে অত্যাচারে নষ্ট হয়ে যেত। আর একটু ডাঙা জমি হওয়ার জন্য তার সেচের ব্যয়টাও অনেকটা বেশি ছিল, যার জন্য আমি ধীরে ধীরে ফল চাষের দিকে এগিয়ে গেছি। ধীরে ধীরে বললেন, তার মানে প্রথমে পুরোটা করেননি? না, প্রথমে পুরোটা করা হয়নি। প্রথমে 2টো আম, 3টি নারকেল, 5টা লেবু, 5টা কাঁঠাল, এইভাবে শুরু হয়েছিল। এই যে 1.5 বিঘে জমি, তাতে ধরুন এই 2টো আম, 5টা লেবু, এ দিয়ে তো পুরোটা হতো না। তাহলে বাকি জমিটা কি চাষ হতো? সাময়িকভাবে হয়তো বছরে একবার ধানটা হতো, পরবর্তীকালে পড়ে থাকতো, বা কখনো মুসুরি, কলাই জাতীয় ফসল হতো। আচ্ছা, আপনার কি এরকম কখনো মনে হয়েছিল যে এই যে ফলটা লাগালাম আর বাকি জমিতে অন্য চাষ হচ্ছে, সেই চাষে খুব একটা লাভ হচ্ছে না, বরং আমি যদি গোটা জমিটাতে ফল চাষ করে দিই তাহলে বেশি লাভ হবে? হ্যাঁ, এটা মনে হওয়ার জন্যই আমি গোটা জমিটাতে ফল চাষে আগ্রহী হই। পরবর্তীকালে আমাদের ব্লক থেকে আমাকে আম কাঁঠালের চারা দেওয়া হয়েছিল। দিয়ে প্রথম ফেজে আমি 1 বিঘে করি এবং পরবর্তী ফেজে আরও 10 কাঠা বাড়িয়ে টোটাল 1.5 বিঘে এরিয়া বর্তমানে আছে। বর্তমানে তাহলে কতগুলো গাছ? বর্তমানে 80টা মতন আমের গাছ আছে, 5টা নারকেল গাছ আছে, 5টা কাঁঠাল গাছ আছে, আর অন্যান্য আনুষঙ্গিক 2-4টে লেবু। কলা আছে প্রায় 50টা, যেটা থেকে বছরে 45 কান্দি কলা পাওয়া যাবে। দ্বিতীয় বছরে এটা পাওয়া যাচ্ছে 80 কান্দির মতন, যেটা 200 টাকা কান্দি হিসাবে প্রায় 16,000 টাকার মতন। আচ্ছা, এই যে আমগুলো, এটা তো 10 বছরের, সবগুলো অবশ্যই 10 বছরের নয়, আপনি ধীরে ধীরে লাগিয়েছেন বলছেন। তাহলে কতগুলো মোটামুটি পূর্ণ বয়সের গাছ আছে, কতগুলো অল্প বয়সের গাছ আছে? 30টা গাছ মোটামুটি 10 বছর হয়েছে, বাকি 30টা গাছ সেটাও 4-5 বছর হয়ে গেছে, 2 বছর হয়েছে, সেটার পরিমাণ 20টা। এই যে 30টা গাছ আপনার বলছেন 10 বছরের গাছ, এটা কি পূর্ণবয়স্ক? হ্যাঁ, মোটামুটি পূর্ণবয়স্ক বলা যেতে পারে। এই গাছে প্রতি বছর গড় একটা হিসাব অনুযায়ী 20 কিলো করে আম আসবে। যদি 20 টাকা কিলো হিসেবে বেচা যায়, সেক্ষেত্রে 4,000 টাকা হবে। বাকি যেগুলো অল্প বয়সী সেগুলো তো একটু কম আসে। যেগুলো 4-5 বছর হয়েছে সেগুলোতে কিছুটাতে 10 কিলো আসে, আর যেগুলো 2 বছর হয়েছে সেটাতে ধরুন সামান্য পরিমাণে, কোনো গাছে 1 কিলো, কোনো গাছে 2 কিলো, এরকম পরিমাণে আসছে। আপনার কলা এবং আম এটা মিলেই প্রায় 1,030 টাকা বছরে। কলা ও আম মিলিয়ে বর্তমানে যা ফসল হচ্ছে বছরে 30,000 টাকা হবে। এটা কিন্তু অন্য ফসলের ক্ষেত্রে 30,000 টাকাটা সম্ভব নয়। যদি আমি 2বার ধান চাষ করি সেক্ষেত্রে হয়তো 10 থেকে 12,000 টাকা লাভ হবে। আমি আপনাকে সেই কথাটাই জিজ্ঞেস করতে চাচ্ছিলাম। ধরুন এই যে আপনার 1.5 বিঘে জমি, এই 1.5 বিঘে জমিতে যদি আপনি ধান চাষ করতেন তাহলে কীরকম লাভ হতো? বর্তমানে ধরুন 1 বিঘা জমিতে ভালো জমির ক্ষেত্রে 8 কুইন্টাল ধান হবে। যেহেতু আমার জমিটা ভালো নয়, সেক্ষেত্রে 5 কুইন্টাল হারে। আর প্রতি বিঘা পিছু খরচ বর্তমানে 6 থেকে 7,000 টাকা খরচ। তাহলে লভ্যাংশের পরিমাণ কিন্তু আমার হয়তো 5,000 টাকার উপরে হবে না। ভালো জমির ক্ষেত্রে হলে হয়তো 10-12,000 টাকা আসবে, কিন্তু আমার যা জমির পরিস্থিতি সেই অনুপাতে 5 থেকে 7,000 টাকা। আর আমার ফলে বর্তমানে যা পরিমাণে ফল আসছে তাতে আনুমানিক 30,000 টাকা। সে তো আম এবং কলা, এর সঙ্গে ধরুন আপনি যেটা বললেন কাঁঠাল আছে,
তারপরে কিছুটা লেবু আছে, নারকেল আছে, সব মিলিয়ে তো আরও 2-3 হাজার টাকা হয়তো যোগ করতে পারি। হ্যাঁ, আরও 2,000 টাকা জোর করা যেতেই পারে। আর এই যে লাভের কথাটা বলছেন, কিছু তো খরচ আছে, সেই খরচটা কীরকম? এখানে খরচ বলতে গেলে রাসায়নিক সার আমি ব্যবহার করি না। বাড়িতে গোবর সার, কম্পোস্ট, খড় পচা এগুলো দিয়ে বছরে একবার করে ব্যবহার করি। অঘ্রাণ পৌষ মাসের দিকে আম গাছে মুকুল আসার আগে ওটা ছড়িয়ে দিয়ে মাটিটা কুপিয়ে দেওয়া হয়, তারপরে জল দিলে গাছে অটোমেটিক সেই সারটা শুষে নেয়। এটাতে কীরকম খরচ হবে? এটা গোবর সার বা কম্পোস্ট সার আমাকে কিনতে হয় না, লেবার বাবদ 1,500 থেকে 2,000 টাকা খরচা হয়। জলও তো দিতে হয়, ধরুন বর্ষাকালে বাদ দিলাম, শীতের সময় থেকে গ্রীষ্মের সময়টা পর্যন্ত কিছুটা তো জল দিতে হয়। হ্যাঁ, জল দিতে হয়। জলে মোটামুটি কোনো বছরে 1,000, কোনো বছর 1,500 এরকম পরিমাণে জলের খরচটাও হয়। বছরে 3-4 হাজার টাকা। হ্যাঁ, 4,000 টাকার উপরে কোনো খরচ হবে না। তাহলে আপনার যদি এই 30-32 হাজার টাকা থেকে যদি আমি 4,000 টাকা বাদও দিই, তাহলে 27 থেকে 28 হাজার টাকা। এটা আপনি যেটা বলছিলেন যে আপনি যদি ভালো জমিতেও ধান লাগান, 10-12 হাজার টাকা, 12,000 টাকা, 15,000 টাকা, আমি মেনেই নিলাম, এটাতে তো দ্বিগুণ লাভ হচ্ছে। অথচ আমরা এটা দেখি বহু ডাঙা জমি, সেখানে জল থাকে না, মাটিও ভালো নয়, লাল কাঁকুড়ে মাটি, মানুষ জোর করে ধান চাষ করার চেষ্টা করছে। আমি বলবো সেসব জমির ক্ষেত্রে ধান চাষ না করে যদি ফলের চাষের দিকে আগ্রহী হয়, তো কৃষক বন্ধুরা অনেক বেশি লাভবান হবে। ফলের চাষে একবার লাগালে ধরুন আপনি দীর্ঘদিন ফসল পাবেন। শুধুমাত্র ফল আসবে সেই সময় আপনাকে একটু যত্ন নিতে হবে গাছের দিকে, বা ফল এসে গেলে সেই সময় একটু আগল বাঁধের প্রয়োজন আছে। ইদানিংকালে একটা পরিবর্তন আমরা লক্ষ্য করছি, কিন্তু সেটাও খুব বেশি না, বরং উল্টোটাই দেখি যে পুকুরের পাড়, সেখানে ধান লাগাবার চেষ্টা করা হচ্ছে, কিন্তু সেখানে যদি ফলের চাষ করা হয় আরও অনেক লাভ হবে। হ্যাঁ, পুকুরের পাড়টার যেগুলো আছে সেগুলো, সেক্ষেত্রে দেখা যাবে যে পুকুরের পাড়ে গাছ লাগালে পুকুরের জল থেকে সেচ সেচ দিয়ে যোগানটা মেটানো যাবে। আবার পুকুরটা পড়ে থাকলে যে ঝোপ জঙ্গল হচ্ছে বা পরিবেশের যে একটা কুপ্রভাব পড়ছে সেটাও পড়বে না। সেখান থেকে আপনি একটা ভালো ইনকাম আসতে পারবেন। সেক্ষেত্রে আমরা যদি আপনার কাছে একটু জেনে নিই যে প্রাথমিকভাবে যে খরচটা, সেটা কত হবে? তাছাড়া আপনি যেহেতু 10 বছর ধরে এটা করছেন, আপনার অভিজ্ঞতা অনেক বেশি, কোন কোন দিকে সতর্ক হতে হবে? ধরুন চারা ঠকে যাওয়ার একটা সম্ভাবনা আছে, ভালো চারা কোথায় পাওয়া যাবে, এটা একটা ব্যাপার। দ্বিতীয় কথা হচ্ছে কিভাবে লাগাবো, গাছ মরে যাওয়ার অনেক সমস্যা আছে, পোকামাকড়ের একটা সমস্যা আছে, সেক্ষেত্রে ধরুন লোকসান হয়ে গেল, তিনি হয়তো ফেড আপ হয়ে গেলেন যে না, দূর, কিছু লাভ হচ্ছে না। এই যে জায়গাগুলো, সেইগুলো যদি আমাদের বুঝিয়ে বলেন যে কোন কোন দিকে বিশেষ নজর দেওয়া দরকার, নহলে শুরুতেই একটু চাষি বন্ধু ধাক্কা খেয়ে যেতে পারেন। যেমন ধরুন চারাটা লাগানোর 1-2 মাস আগের থেকে ওটা 1.5 ফুট বাই 1.5 ফুট হিসেবে গর্ত করতে হবে। চারাটা কোনো প্রতিষ্ঠিত ফার্ম থেকে বা ভালো জায়গা থেকে আপনাকে কালেক্ট করতে হবে। চারা লাগানোর পরবর্তী 3 মাস আপনাকে খুবই কেয়ার নিতে হবে। সেই কেয়ারটা বা সেই যত্নটা কিভাবে? সে কেয়ারটা, মাটিটা সবসময় আলগা রাখতে হবে, মাটি জল দিয়ে সেচ দিয়ে রাখতে হবে যাতে মাটিটা নরম থাকে, পোকামাকড়ের উপদ্রব না হয় সেই জন্য কীটনাশকেরও কিছুটা ব্যবহার করা প্রয়োজন হবে, আর নিয়মিত সেচ দিতে হবে। অনেকে তো বর্ষার সময়ে লাগান বা বর্ষার শেষে লাগান, সেই সময়ে তো গর্ত খুঁড়ে তাকে আগে থেকে ব্যবস্থা করার কি সুযোগ রয়েছে? হ্যাঁ, গর্তটা আগে করে রাখলে যদি আপনি জৈব সার দিয়ে রাখেন, জৈব সারের যে গুণটা সেটা মাটিটা অনেক নিচ পর্যন্ত ওটাকে নরম করবে, আর তাতে গাছের শিকড়গুলো চালাতে খুব সুবিধা হবে। যদি গর্তের মধ্যে জল ঢুকে বসে থাকে তাহলে সেটা ফেলে দিতে হবে। না, তাতেও কোনো অসুবিধা না, জলটা অটোমেটিকই টেনে যাবে 2-4 দিনে। এবার বসিয়ে দেওয়ার পরে মাটি একটু উঁচু করে দিতে হবে। হ্যাঁ, গোড়াটা একটু উঁচু করে দিতে হবে যাতে গাছের গোড়ায় জল জমে না যায়। জল জমে গেলে নতুন গাছ পচে যেতে পারে। হ্যাঁ, এইখানে আমি একটা কথা বলছি যে বর্ষাতে লাগানোর একটা অসুবিধেটা হচ্ছে যে যদি জল জমে যায় তাহলে সেই গাছটা নষ্ট হয়ে যেতে পারে। নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে যদি ধরুন একটু পরের দিকে, ধরুন বর্ষার একটু শেষের দিকে, ধরুন ভাদ্র মাসের শেষের দিকে যদি কেউ বসায় তাহলে কি সুবিধা হবে? হ্যাঁ, ভাদ্র মাসের শেষের দিকে বা আশ্বিন মাসের দিকে যদি আপনি লাগান চারাগুলো, গর্তটা আগের থেকে রেডি থাকলে চারাটা লাগানোর সঙ্গে সঙ্গে চারাটা দ্রুত শিকড়ের বিস্তার করতে পারবে, গাছের গ্রোথটা ভালো হবে। এক্ষেত্রে পচে যাওয়ার ভয়টা কম। হ্যাঁ, একদমই পচে যাওয়ার ভয় থাকবে না বললেই চলে যেখানে, আর চারাগুলো সতেজ হয়ে যাবে খুব দ্রুত। ভালো চারা কোথায় পাওয়া যাবে? চারা সবসময় বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে নিতে হবে,
আপনি হাটে ঘাটে চারা কিনলে সেক্ষেত্রে চারার কোয়ালিটি মেনটেন নাও হতে পারে। সরকারি সাহায্যও তো পাওয়া যায়। হ্যাঁ, এখন ব্লক স্তরে আপনাকে চারা দেওয়ার ব্যবস্থা হয়েছে, সেখান থেকেও আপনি সংগ্রহ করতে পারেন। সেক্ষেত্রে আপনার হয়তো ব্যয়ভারটা অনেক কমে যাবে। লাগানোর সময় কি কোনো রাসায়নিক সার দেওয়া দরকার? না, প্রথমত লাগানোর সময় কোনো রাসায়নিক সার দেওয়া যাবে না। রাসায়নিক সার দিতে গেলে অন্তত লাগানোর 3 থেকে 4 মাস পরে দিতে হবে। কী সার? এই যেমন মার্কেটে পাওয়া যাচ্ছে 10-26 জাতীয় সার দিলেই যথেষ্ট। বেড়ারও তো একটা খরচ আছে। হ্যাঁ, বেড়াটা প্রথম দিকেই খরচা হয়, পরবর্তীকালে গাছ বড় হয়ে গেলে বেড়াটা না দিলেও চলবে। তবে হ্যাঁ, মানুষে যাতে ফলটা ছিঁড়ে নষ্ট না করে বা নিয়ে না যায়, সেই জন্য একটা বেড়া রাখা দরকার আছে। তাহলে ধরুন আমরা যদি একটা 10 কাঠা জায়গার ওপরে বিষয়টা ভাবি, তাহলে কতগুলো চারা লাগানো যেতে পারে, তার খরচ কীরকম হবে, সেই রকম একটা যদি হিসেব আপনি আমাদের বলে দেন। আপনি যদি 10 কাঠা জায়গায় লাগাতে চান, সেক্ষেত্রে সারি থেকে সারির দূরত্ব মোটামুটি আপনাকে 10 ফুট রাখতে হবে। আর চারা থেকে চারার দূরত্ব যদি 15 ফুট রাখেন, সেক্ষেত্রে আপনি আম গাছ বা কাঁঠাল গাছের ক্ষেত্রে একটা সাথী ফসল হিসাবে কলা গাছ, পেঁপে গাছ এগুলো লাগাতে পারবেন। দুটো আম গাছের মাঝখানে একটা কলা গাছ লাগানো যেতে পারে বা দুটো পেঁপে গাছ লাগানো যেতে পারে। 10 কাঠাতে তাহলে আমরা কতগুলো গাছ লাগাতে পারছি? 10 কাঠাতে 40 থেকে 45টা লাগানো যাবে, যদি আপনি আমার হিসেব অনুযায়ী লাগান। এটা আম, তার ফাঁকে কাগজি লেবু লাগালে আপনি দুটো লাগাতে পারবেন। পেঁপে লাগালেও প্রথমত দুটো লাগানো যাবে, কারণ এই গাছগুলো খুব দ্রুত বাড়বে। 1-2 বছরে গাছটা সমাপ্তি ঘটবে। পরবর্তীতে আম গাছগুলো বড় হয়ে গেলে জায়গাগুলো ফিল আপ করে নেবে। সব মিলিয়ে এটা বলা যেতে পারে যে আপনার যে জমিতে ভালো ধান হয় বা অন্য ফসল হয়, সেগুলো আপনি সেই ফসল করতেই পারেন, কিন্তু যে উঁচু ডাঙা জমিগুলো আছে, পুকুরের পাড় আছে, সেগুলোতে অন্য কোনো ফসল লাগানোর চেয়ে ফলের বাগান তৈরি করা অনেক বেশি লাভজনক, তাই তো? হ্যাঁ, আমি বলবো যে সমস্ত জমি পড়ে থাকে বা এক ফসলি বা বৃষ্টির জলের ভরসায় থাকে, সেসব ক্ষেত্রে বাগান চাষ করলে অনেক বেশি লাভবান হওয়া যাবে। 1 বিঘা জমিতে মোটামুটি একটু পরিচর্যা করলে 20,000 টাকা মতন ফসল পাওয়া যাবে। অনিমেষবাবু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ অসাধারণ অভিজ্ঞতা আমাদের সঙ্গে ভাগ করে নেবার। আশা করব আপনার পরামর্শ মেনে চাষি বন্ধুরা যেসব জমির কথা বলা হলো, বিশেষ করে সেই সব জমিতে ফলের চাষ করবেন, ফল বাগান তৈরি করবেন এবং একটা লাভ পাবেন, এই আশা রেখে আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং নমস্কার জানিয়ে কিষাণ বাণীর এই পর্বের আলোচনা এখানেই শেষ করছি। নমস্কার চাষি বন্ধুরা, কিষাণ বাণীতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমাদের এই কিষাণ বাণীতে আলোচনার বিষয় চাষবাসের কথা। আর এই কথা বলবেন যিনি, রতন বৈদ্য, রায়পুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রায়পুর গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন ধরে চাষ করছেন, বিভিন্ন ধরনের সবজি চাষ করেন। তার কাছ থেকেই জানবো কি ধরনের সবজি চাষ তিনি করেন। সবজি সব কিছু চাষ করি, সিজন অনুযায়ী চাষ হয়। বর্ষার সময় সব থাকে, লঙ্কা, পটল, পরে উচ্ছে, ঝিঙে সবই চাষ করা হয়। আর শীতকালে বাঁধাকপি থাকে, আলু থাকে, ফুলকপি, বিভিন্ন ধরনের সবজি। অর্থাৎ সারা বছর ধরে বিভিন্ন ধরনের সবজির চাষ তিনি করে থাকেন। এখন জানবো যে এখন মাঠে কি সবজি রয়েছে। এখন বেগুন আছে, অল্প এই 5-6 দিন হয়েছে লাগানো হয়েছে। আর পটল আছে, পটল অল্প অল্প তোলা হয় মাঝে মাঝে। আর বাদাম আছে কিছুটা, বাদাম এখনো ছোট গাছ, বড় হয় নাই। আর কিছুদিন পরে আবার যত্ন করতে ওষুধ ফষুধ দিয়ে নিড়ানি এসব দিতে হবে। এই সমস্ত সবজি এখন রয়েছে। আর আগামীতে আর কি সবজি লাগানোর পরিকল্পনা আছে সেই বিষয়ে যদি একটু জানান। শসা লাগাবো, বীজ আনা হয়েছে, 2-4 দিনের মধ্যেই লাগাবো। পেঁয়াজ লাগাবো বর্ষায় এবছর নতুন। আমাকে কিছু ব্লক থেকে বীজ দিয়েছে, সেই বীজটা বাড়িতে চারা ফেলেছি। চারা 2-4 দিনের মধ্যে হয়তো ফুটবে, কিছুদিন সময় নেবে, বড় হবে, তারপর লাগাবো। 15-20 দিন পর আমি পেঁয়াজ লাগাতে পারবো, দেখি কতটা লাগানো যায়। বরবটির বীজ আনা হয়েছে, ওটাও লাগাবো, দেখি কাল কি পরশু 2-1 দিনের মধ্যে লাগাবো। 5 কাঠা এরকম লাগাবো বরবটি। পটল মাচাতে চাষ করি না, পটল মাটিতেই থাকে। এদিকে বন্যার ভয় আছে, মাচা থাকলে বন্যা হলে মাচা ভেঙে যাবে, তার জন্য মাটিতেই চাষ করি, মাচা দিই না। পটল জমি তৈরি করতে তেমনি সাধারণভাবে চাষ
তৈরি করলে হয়, তো গোবর সার যদি একটু বেশি দেওয়া হয় তাহলে গাছটা ভালো হয়। আর পটল লাগাতে হয় পৌষ মাস, এরকম পটলের গেরো লাগাতে হয়, তারপর আস্তে আস্তে নিজে বেরোয়, তারপরে ফাল্গুন মাসে এরকম চোটানোর কাজ পড়ে, যত্ন করতে হয়, তাহলেই হয়ে যায়। জানলাম পটলের জমি কেমন করে তৈরি করেন। এখন আপনার কাছ থেকে যে বিষয়ে জানবো সেটা হচ্ছে পটলের পরিচর্যা সম্পর্কে। কারণ পটল চাষে অনেক চাষিরই বেশ খানিকটা আগ্রহ দেখা যায়, কারণ এই চাষটাই কিছুটা লাভ করতে পারেন চাষি বন্ধুরা। তাই এখন আপনি যেরকম করে এই পরিচর্যাটা করেন সেই বিষয়ে যদি জানান। পটলের পরিচর্যা বলতে এমন কোনো নেই, ওষুধ খুব কমই লাগে, মাছি মরা ওষুধটা কিছুটা দিতে হয়, আর গাছ যাতে ধসায় নষ্ট হয় তার জন্য দিতে হয়। তবে নিড়ানিটা একটু বেশি লাগে, বর্ষার সময় মাছটিতে থাকলে ঘাস প্রচণ্ড বের হয়, তাই নিড়ানিটা একটু বেশি লাগে। আর মাচাতে থাকলে হয়তো নিড়ানিটা একটু কম লাগতো, কিন্তু আমি মাচা করি না, তাই আমাকে নিড়ানি খরচটা একটু বেশি হয়। বিভিন্ন ধরনের সবজি যেহেতু চাষ করেন, তাই অল্প অল্প করে জানতে চাইবো প্রত্যেকটা সম্পর্কে। এখন একটু যদি বলেন যে এই বেগুন চাষের পরিচর্যা আপনি কিরকম করে করছেন, কারণ দীর্ঘদিন ধরে চাষ করে আসছেন এবং যথেষ্ট ভালোভাবে চাষ করছেন, ফসল ভালো হয়। তাই এখন একটুখানি যদি জানান যে এই বেগুন গাছের পরিচর্যা কিরকম করে করেন। বেগুন ছোট থাকতে যত্ন করতে হয় বেশি, ঘাস একটু বেশি হয়, বড় হয়ে গেলে গাছ অতটা ঘাস হয় না, তাই নিড়ানি খরচ অত না। কিন্তু বেগুনে ওষুধের খরচা প্রচণ্ড, ওষুধ লাগে একটু বেশি, ওতে ওষুধ না দিলে পোকা হয় প্রচণ্ড। এক ডগা ছিদ্রকারী পোকা আর দুই ফল ছিদ্রকারী পোকা, এই দুটো পোকার খুব উৎপাত হয়। বেগুন বর্ষায় চাষ করি না, বর্ষার সময় ওষুধের খরচা হয় প্রচণ্ড, কীটনাশকে, আর বাজারের যা দাম থাকে সে তুলনায় লাভ থাকে না একদমই। তবে শীতেরটার জন্য কিছু লাগিয়েছি, শীতের বেগুনটায় ওষুধ খরচাটা কম হয়, ওটা হয় খানিক, যা বাজারে যা দাম থাকে তাতে আমার খরচাটা উঠে যায় আপাতত, অত অল্প লাভও থাকে। রোগ এবং পোকার বিষয়টা আপনার কাছ থেকে শুনছি, সেই সমস্যার সমাধানের জন্য আপনারা কাছাকাছি যে কৃষি বিজ্ঞান কেন্দ্র আছে বা ব্লক অফিস রয়েছে সেখানে কি কোনো রকমভাবে যোগাযোগ করেন? ব্লক থেকে আসে কিছু কিছু কৃষি কেন্দ্রের লোক, তারা আমাদের সাহায্য করে। আমরা ওই যদি সমস্যা বলি তাই ওষুধ কিছু দিয়ে যায়, আর আমরা তেমনভাবে চাই না কোনো কেন্দ্রে, কৃষি কেন্দ্রের সহযোগিতার জন্য। এখন শুনবো আপনার কাছে বাদাম চাষ সম্পর্কে। এই বাদাম চাষ কত বছর থেকে করছেন? বাদাম চাষ 5-6 বছর করি, তবে 2 বছর বেশি পরিমাণে করি, 3 বিঘে 4 বিঘে থাকে ধরনে, আবার বর্ষাতেও কিছুটা রাখি বাদাম। বাদাম চাষ সম্পর্কে শুনছি আপনার কাছ থেকে। এখন জানবো যে এই যে বাদাম চাষ, এইটা বলছেন 5-6 বছর থেকে করছেন, তো এই বাদাম চাষ সম্পর্কে জানলেন কি করে আর কেমন করে এই চাষ করেন সেইটা সম্পর্কে যদি একটুখানি বিস্তারিত জানান। বাদামটা আমাদের সম্পূর্ণ ব্লক থেকে সাহায্য, ব্লক থেকে বীজ আর ওষুধটা দেয়, আর রাসায়নিক সার বাদামে তেমন লাগে না, জল লাগে। তবে গাছ যখন ছোট থাকে ততদিন, গাছ বড় হয়ে যে বাদাম যখন ধরে যায় তখন আর জল লাগে না, আবার বেশি তখন যদি বেশি জল পায় তাহলে সেটা ক্ষতি, সব বাদাম মাটির নিচে আকুর হয়ে যাবে, একটা বাদামও তোলা যায় না। তাই বেশি বৃষ্টি হলে আর যদি বাদাম তোলা না হয় বা জলের পরিমাণ বেশি হলে যদি অঙ্কুরোদ্গম হয়ে যায় বাদামে, তাহলে আর সেই জমিতে আর বাদাম তোলা হবে না, সবটাই জমিতেই থাকবে নষ্ট সব, আর কিছু করার নাই। ওটা খরচায় করা হবে, যতটুকু খরচা শুধু খরচাটুকুই তুলতে পারবো। অর্থাৎ চাষি বন্ধুকে একেবারে সচেতনভাবে খেয়াল রাখতে হবে, যদি বৃষ্টির প্রকোপ বেশি থাকে এবং ফলন যদি তৈরি হয়ে যায়, অর্থাৎ ফসল যদি তৈরি হয়ে যায়, তাহলে বৃষ্টি বেশি হওয়ার আগেই ফসলটা উঠিয়ে নিতে হবে, যাতে খুব বেশি বৃষ্টি বাদামে না পেয়ে যায়, তাহলে পরে ওই বাদাম নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই দিকটা খেয়াল রাখলে পরে এই চাষ কিন্তু অনেকখানি লাভজনক, যেটা ওনার কাছ থেকে শুনছিলাম। এখন একটুখানি জানবো যে কিরকম লাভের পরিমাণ, এই যে সবজি, যে সবজি চাষ করেন সেই সবজিগুলো থেকে উনি কিরকম লাভ করতে পারেন সেই সম্পর্কে বিস্তারিতভাবে জানতে চাইবো। বেগুনের ওষুধ খরচায় প্রচণ্ড, যার জন্য লাভ থাকে না, খুব কমই লাভ থাকে, সামান্য। আবার যদি ফলন ঠিকঠাক না হয় আর বাজারের দাম না, তাহলে খরচাটুকু উঠবে না বেগুনের, তার জন্য অন্য সবজি চাষ করে এখন বেগুন চাষ ছেড়ে দিই। যেই চাষে সাধারণত লাভের সম্ভাবনা বেশি, চাষিরা সেই দিকেই ঝোঁকেন। বর্তমান সময়ে চাষিবন্ধু বুঝেছেন যে বেগুন চাষে লাভের পরিমাণ কম, তাই তিনি অন্য সবজির পরিমাণ বাড়িয়েছেন পটল চাষের পরিমাণ। জানবো এই পটল চাষ এর খরচ এবং লাভ সম্পর্কে।
পটলে খরচ কম আছে, ওটা একটু নিড়ানি খরচটা যা হয়, তাছাড়া এমনি সার খুব একটা লাগে না, অল্প লাগে, তবে পটলে লাভ থাকে মোটামুটি ভালোই। অন্তত সপ্তাহে অন্তত 1 কুইন্টাল এরকম করে হয় পটল। ওই 10 কাঠা যদি থাকে 1 কুইন্টাল 1.5 কুইন্টাল তোলা যায় পটল, তাতে লাভ থাকে পটলে ভালো। 10 কাঠা জমিতে সপ্তাহে 1 কুইন্টাল করে ফসল উঠবে। আর কিরকম মোটামুটি বাজার মূল্য থাকে? পটলের বাজার দরে কোনো ঠিক থাকে না, আমদানি বেশি হলে বাজার দর কম থাকবে, আর যদি আমদানি কম থাকে তখন দাম অনেক বেশি থাকবে। তবে অতিরিক্ত জলের জন্য পটলের দাম বেশি থাকে সব সময়। জল যদি কম হয় তাহলে মাল বেশি থাকে, তখন দামটা কমে। অতিরিক্ত জলের জন্য গাছে ফল থাকবে না, ফুলজালি টিকবে না, একদমই খুব কম টেকে, তখন কিন্তু বাজার দর তো অনেক হাই। অর্থাৎ সম্ভাবনা আছে, ওনারাও নিশ্চয়ই কয়েক বছর ধরে চাষ করছেন এবং বুঝছেন যে সেখান থেকে বেশ কিছুটা লাভ করা সম্ভব। এখন যেহেতু বর্ষার সময় ধান চাষ করেছেন, তাই অল্প করে ধান চাষ সম্পর্কে জানতে চাইবো যে কি জাতের ধান ওনারা চাষ করছেন। ধান 4 জাতের আছে এবছর, ইরি ধান, 10 ধান, আর 36 আর স্বর্ণ আছে। টোটাল ধান আছে প্রায় 3 বিঘে মতন। একদিকে যেরকম বর্তমান সময়ের নতুন ধরনের ধানের চাষ, পাশাপাশি পুরনো দেশি ধানের চাষও ওনারা করছেন, যেটা মূলত চিড়ের জন্য। এই যে ধান চাষ করছেন, এই ধান থেকে যে চালটা, সেটা কি আপনারা নিজেরা তৈরি করেন, না যা ধান হয় সেটাকে বিক্রি করে দেন? সেই সম্পর্কে যদি একটু জানান। ধানের চাল করি না আমরা, ধান সব বিক্রি করে দিই, চাল কিনে খাই। অর্থাৎ একেবারেই বর্তমান সময়ে চাষিদের যেরকম অবস্থা, তাতে নিজেদের বাড়িতে ধানের চাল করে খাওয়ার যে প্রবণতা, সেটা অনেকাংশেই কমেছে, অধিকাংশ চাষি পরিবারেই কমেছে। এক্ষেত্রেও কিছু বিকল্প নয়। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে কথা বলার জন্য, এবং আপনার কাছ থেকে জানতে পারলাম যে কি কি ধরনের সবজি চাষ করছেন বর্তমান সময়ে, এবং আগামীতে আর কি কি সবজি চাষ করার পরিকল্পনা রয়েছে। দীর্ঘ বছরের চাষের অভিজ্ঞতা, আগামীতে আরও ভালো চাষ হোক এমনটাই আশা রাখবো। যারা আমাদের এই অনুষ্ঠান শুনলেন তাদের প্রত্যেককে ধন্যবাদ এবং নমস্কার জানিয়ে আজকের কিষাণ বাণী এখানেই শেষ করলাম।